মূলত এমবিবিএস টার্গেট করে। হ্যাঁ, মানে প্রত্যেকটা জিনিসের ডিসকাশনের প্রচুর সুযোগ আছে, প্রচুর। স্যার আমরা লাইভে চলে আসছি স্যার। ওকে, আমি শেয়ার দিয়েছি। দেখা যাচ্ছে তো না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আপনি যদি স্লাইড শো করে দিন। শোনা যাচ্ছে তো ঠিক মতো না? জি স্যার। Good evening, dear student. Today we'll discuss on Cushing syndrome. Again, this class is designed for undergraduate students. If someone is interested to know more, especially আমাদের ট্রিটমেন্টের পরে দেখব প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, এইগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট, মানে পেশেন্ট ম্যানেজের ক্ষেত্রে। তো আন্ডারগ্রাজুয়েট লেভেলে এত কিছু দরকার হয় না, বাট যখন আমরা পেশেন্ট ম্যানেজ করতে যাব অনেক কিছুই প্রয়োজন হবে। তো যদি কেউ ইন্টারেস্টেড হয়, আমরা পরবর্তীতে ইন্টারঅ্যাক্টিভ সেশনে এগুলো আমরা আলোচনা করব। আমরা বেসিক নিড টু যাতে আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টরা পেয়ে যায়, আমি সেই চেষ্টা করেছি এখান থেকে। ওকে, ডক্টর মির্জা শরীফুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি। আমি আজকে পরবর্তী খুব অল্প সময়ে আমি খুব বেসিক জিনিসগুলোকে আলোচনা করব। জাস্ট কুশিং সিনড্রোম আসলে জিনিসটা কি? আমাদের যে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যেসব হরমোনগুলো তৈরি হয় তার মধ্যে একটা হলো গ্লুকোকর্টিকয়েড। এই গ্লুকোকর্টিকয়েড আমাদের টিস্যুতে মানে এ ভ্যারাইটি অফ অ্যাকশন, মানে এমন কোনো জায়গায় নাই যেটা গ্লুকোকর্টিকয়েডের অ্যাকশন নাই, কাজ করে না। সবকিছু ফাংশনটা এটার সাথে জড়িত। এবং এটা যদি রিসেপ্টরে এক্সেস স্টিমুলেশন হয়, যে সিমটমগুলো তৈরি হবে একত্রে, সেটা হলো কুশিং সিনড্রোম। তাহলে এক্সেস অ্যাক্টিভেশন অফ দ্য গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টরস, যে কোনো ভাবে হোক। এটা এক্সেস গ্লুকোকর্টিকয়েড দিয়ে হতে পারে সরাসরি, আমি বাইরে থেকে গ্লুকোকর্টিকয়েড দিয়ে করতে পারি, অথবা পিটুইটারি থেকে এক্সেস এসিটিএস তৈরি হয়ে যেটা অ্যাড্রিনাল কর্টেক্স থেকে গ্লুকোকর্টিকয়েড তৈরি করতে পারে, যে কোনো ভাবে হতে পারে। আর এটা বোঝার জন্য আমাদের একটু পিটুইটারি হাইপোথ্যালামিক অ্যাক্সেসটা একটু বোঝা দরকার। বোঝা মানে আসলে এটা আমরা সবাই জানি, ফিজিওলজি থেকে পড়ে এসেছি। তারপরেও আমাদের যে হাইপোথ্যালামাস থেকে তৈরি হচ্ছে রিলিজিং হরমোন, সব সময় যেটা হয় সব রিলিজিং হরমোনগুলো আসে যেটা অ্যান্টেরিয়র পিটুইটারিকে কন্ট্রোল করে। এখানে যে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন দ্যাট কজেস অ্যান্টেরিয়র পিটুইটারি টু সিক্রেট এসিটিএস, অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন। এই অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোনের মূল অ্যাকশনটা হলো অ্যাড্রিনাল কর্টেক্সে। এখান থেকে মূলত গ্লুকোকর্টিকয়েড তৈরি করে এবং কিছুটা অ্যান্ড্রোজেন, অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন তৈরি করে। আর এই এসিটিএস এর আরেকটা কাজ হলো এরা সরাসরি স্কিন মেলানোসাইটকে স্টিমুলেটস করে। তার মানে যদি কোনো কারণে এক্সেস এসিটিএস হয়, এক হলো গ্লুকোকর্টিকয়েড এক্সেস হবে, তার জন্য কুশিং সিনড্রোম হবে। আর একটা এই এক্সেস এসিটিএস এর জন্য স্কিনের মেলানোসাইট স্টিমুলেটেড হবে, পেশেন্ট উইল বি পিগমেন্টেড। এর সিগনিফিকেন্সটা আমরা একটু পরেই বুঝতে পারবো। এখন আমরা এইখান থেকেই বললাম, আগে যেটা বললাম যে আমরা মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টরকে এক্সেস অ্যাক্টিভেট করছি। কিভাবে করছি? এটা বাইরের স্টেরয়েড দিয়ে হতে পারে, এক্সোজেনাস, অথবা পেশেন্টের শরীরের ভিতর থেকেই তৈরি হতে পারে, দিস ইজ এন্ডোজেনাস। আমরা আগের থেকে বলি যে যদি অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইটসেলফ এক্সেস তৈরি করে, দিস ইজ এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট। যদি এটা এসিটিএস পিটুইটারি থেকে বা অন্য কোনো মাধ্যমে এসিটিএস এক্সেস তৈরি হয়, সেটা অ্যাড্রিনাল কর্টেক্সকে অতিরিক্ত স্টিমুলেট করবে, এক্সেস গ্লুকোকর্টিকয়েড তৈরি হবে, এক্সেস সিম্পটম তৈরি হবে। দিস ইজ এসিটিএস ডিপেন্ডেন্ট। তো এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট মানে অ্যাড্রিনাল কজ যেগুলো, অ্যাড্রিনাল কজে মূলত অ্যাডেনোকর্টিক্যাল টিউমার আইদার বিনাইন অর ম্যালিগন্যান্ট। এছাড়া কিছু ফ্যামিলিয়াল সিনড্রোম, আসলে আন্ডারগ্রাজুয়েট এত ডিটেল দরকার নেই, ম্যাকিন-অলব্রাইট, কার্নি কমপ্লেক্স, এরকম কিছু ফ্যামিলিয়াল সিনড্রোম আছে যেগুলোর সাথে, বা মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া, এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এছাড়া আরো কতগুলো জিনিস আছে যে ম্যাক্রোনোডিউলার অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া, মানে ওভারঅল বোথ হাইপারপ্লাস্টিক। এছাড়া কিছু কিছু কন্ডিশন আছে, স্পেশালি এটাও যে বললাম আগে যে কার্নি কমপ্লেক্সের সাথে অ্যাসোসিয়েটেড পিগমেন্টেড নোডুলার অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া, মানে অ্যাড্রিনাল কর্টিক্যাল হাইপারপ্লেসিয়া হয় অ্যালং উইথ পিগমেন্টেশন। আর এসিটিএস ডিপেন্ডেন্ট যেটা সবচেয়ে কমনেস্ট কজ, মোর দেন 80% কজ অফ কুশিং সিনড্রোম ইজ পিটুইটারি ডিপেন্ডেন্ট, পিটুইটারি ম্যাক্রোএডেনোমা। আমরা যে যার নামে কুশিং ডিজিজ জানি, তিনি যে ফার্স্ট কেস ডিসক্রাইব করেছিলেন আসলে সেটা ছিল পিটুইটারি অ্যাডেনোমা। তার নাম অনুসারে এটাকে বলা হয় কুশিং ডিজিজ। তার মানে কুশিং ডিজিজ অ্যাকচুয়ালি সেকেন্ডারি অ্যাড্রিনাল এক্সেস, মানে গ্লুকোকর্টিকয়েড এক্সেস।
এছাড়া একটোপিক অ্যাসিটিস তৈরি হতে পারে, অনেক কিছু টিউমার আছে যেগুলো অ্যাসিটিস তৈরি করে, আমরা একটু পরে জানবো। এছাড়া কখনো কখনো একটোপিক সিআরএইচ টিউমার সিনথেসিস হয়, যেটা বেশি বেশি অ্যাসিটিস তৈরি করবে, আলটিমেটলি গ্লুকোকর্টিকয়েড এক্সেস তৈরি হবে। এখন এই একটোপিক সিনড্রোম যেগুলা সবচেয়ে কমন, কমনেস্ট যেটাতে আমরা পাই ওট সেল ক্যান্সার, মানে এটা একটা স্মল সেলের একটা ভ্যারাইটি, স্মল সেল ক্যান্সার ভ্যারাইটি। এছাড়া ব্রঙ্কিয়াল কার্সিনয়েডে হতে পারে, প্যানক্রিয়াটিক কার্সিনোমাতে হতে পারে, নিউরোব্লাস্টোমা এবং উইন্স টিউমার। দিস আর দ্য কজেস দ্যাট কজ, মানে দিস আর দ্য disease that causes excess secretion of ACTH that will ultimately lead to Cushing syndrome. আচ্ছা, এটি সব না আরো অনেক কিছু আছে, ইভেন মেডুলারি কার্সিনোমাতেও তৈরি হয়। হোক, আমাদের জন্য বেসিক একটা দুইটা নাম জানতে পারলে এনাফ। এখন কিছু কিছু কন্ডিশন আছে যেগুলো দেখতে কুশিং সিনড্রোমের মতো মনে হয়, ইভেন টেস্ট করলে কর্টিসল এক্সেস পাওয়া যায়, কিন্তু আসলে তারা কুশিং নয়, সিউডো কুশিং সিনড্রোম। কি হতে পারে, যেমন অ্যালকোহল এক্সেস। যদি কেউ এক্সেস অ্যালকোহল নিতে থাকে দীর্ঘদিন ধরে, তার অ্যাপিয়ারেন্সটা একটু ওবেজ হয়ে যায়, পেশেন্ট মনে হয় যে কুশিং, এবং এদের বায়োকেমিক্যালি যদি আমরা মেজার করি দেখা যায় যে কর্টিসল এক্সেস থাকতে পারে, থাকবেই এমন না, থাকতে পারে। সো ইট মে কনফিউজড উইথ কুশিং সিনড্রোম। মেজর ডিপ্রেসিভ ইলনেস, কিছু কিছু মানে যদি মেজর ডিপ্রেসিভ মানে ডিপ্রেশন যেটা, সেটাতে পেশেন্ট ওবেজ হয় এবং বায়োকেমিক্যাল ফিচার বায়োকেমিক্যাল ফিচার অফ কুশিং মানে কর্টিসল এক্সেস থাকে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস কনফিউশন যেখানে হয়, যে ডিপ্রেশনের জন্য কুশিং এর মতো ফিচার, দিস ইজ সিউডো কুশিং, আবার কুশিং নিজে ডিপ্রেশন করে। সো এই এরিয়াটা আমাদের একটু ডিফারেন্সিয়েট করতে কষ্ট হয়, যে তার এই ডিপ্রেশনটা কুশিং এর জন্য নাকি ডিপ্রেশনের জন্য তার কুশিং লাইক অ্যাপিয়ারেন্স হয়েছে। এটাও মানে একটু পরবর্তী লেভেলের পরে আমরা এগুলো নিয়ে ডিটেইলড আলোচনার প্রয়োজন এখানে নেই। ফাইনালি প্রাইমারি ওবেসিটি, যে কোনো ওবেসিটি যেহেতু কুশিং সিনড্রোমের মূল প্রেজেন্টেশন ওয়েট গেইন, সুতরাং ওবেসিটি মে বি কনফিউজড, মে বি অ্যাপিয়ার্ড অ্যাজ কুশিং সিনড্রোম। এখন কুশিং সিনড্রোমের সিম্পটম যদি আমরা চিন্তা করি, ক্লিনিক্যাল পিকচার যদি আমরা চিন্তা করি, আমরা বলেছি বডির সব কিছুতে এফেক্ট করে, এই জন্য মাথা থেকে পা পর্যন্ত মনে রাখতে হলে জাস্ট ডেভিডসনের ছবিটা আছে, মাথা থেকে পা পর্যন্ত যে কোনো সিমটম হতে পারে। কি কি আমরা আগে বললাম, যেটা সাইকোসিস করতে পারে, ডিপ্রেশন করতে পারে, স্কিন স্কিন পড়ে যায়, স্কিন থিনিং হয়, কিন্তু আবার অ্যাবনর্মাল স্কিন গ্রোথ হয়, হার্সিটিজম হয় ইন ফিমেল, কারণ অ্যান্ড্রোজেন এক্সেস হয়, আমরা একটু আগে বলেছি। এখানে একনি হয়, অ্যান্ড্রোজেন এক্সেসের জন্য প্লেথোরা হয়, বিকজ স্কিন থিনিং হয়, চোখে ক্যাটারেক্ট হতে পারে। আমরা যদি একটু নিচে নামি, যে ওবেসিটি যেটা হয় সেন্ট্রিপিটাল ওবেসিটি, সেন্ট্রিপিটাল মনে রাখা আসলে খুব হতো, আমি সেন্ট্রিফিউগাল কি পিটাল কি আমি নিজেই হারিয়ে ফেলতাম। মনে রাখার জন্য সেন্ট্রিপিটাল মানে পেটে যেটা হয় সেটা হলো সেন্ট্রিপিটাল, বডির চারপাশ থিন, পেটে মোটা, পেট মোটা, দিস ইজ সেন্ট্রিপিটাল ওবেসিটি। পেশেন্টের পেপটিক আলসারেশন হতে পারে, কর্টিকয়েড বোন রিজর্পশন করে, সুতরাং বোন ক্ষয় হতে থাকবে, বোন ক্ষয় হতে থাকলে অস্টিওপোরোসিস হবে, ফ্র্যাকচার হবে, পেশেন্টের হাইট ছোট হতে থাকবে দিন দিন। স্ট্রায়া ইজ দ্য কমন পিকচার। স্ট্রায়ার মধ্যে একটা জিনিস আমাদের জানতে হবে, কমনলি যদিও এটা কমনলি যেটা যদিও এটা যদিও আচ্ছা সরি ফর ইন্টারাপশন, স্ট্রায়া ইজ দ্য কমনেস্ট, সরি নট ইন্টারাপশন, জি আমি ক্লাস নিচ্ছি, আপনি কি নিয়ে আসছেন এখানে? একটু 10 মিনিট পরে কথা বলি, তাহলে আমি 10 মিনিট পরে কথা বলবেন, ক্লাস নিচ্ছি 10 মিনিট পরে কথা বলবো। হ্যালো, সরি। তো স্ট্রায়া যেটা হয়, স্ট্রায়া বেশিরভাগ ক্ষেত্রে ইলংগেটেড হয়, কিন্তু অন্য অনেক কারণে, ওবেসিটি সব কারণে ইলংগেটেড হয়, কিন্তু যদি ট্রান্সভার্স স্ট্রায়া পাই, এটা মোর ফেভারস কুশিং সিনড্রোম। কুশিং এর স্ট্রায়াও লম্বা, ইলংগেটেড হয়, লম্বা হয়, বাট যদি আমরা ট্রান্সভার্স পাই, ইট ফেভারস কুশিং সিনড্রোম।
তার মানে যে কুশিং এ সবসময় ট্রান্সভার্স হবে, নট লাইকলি। আচ্ছা, এরপরে যেটা আসি, পেশেন্টের হাইপারটেনশন হতে পারে, কখন কি হয় আমরা আরেকটু পরে জানবো। পেশেন্টের মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স হতে পারে, পেশেন্ট মাসেল ওয়েস্টিং হয়, মাসেল ওয়েস্টিং এন্ড মায়োপ্যাথি, যার জন্য পেশেন্ট হয় এক্সট্রিম উইক, স্কিন থিনিং এবং ভাস্কুলার ড্যামেজ হয়, পেশেন্টের ব্রুইজিং হয়। যেহেতু অ্যান্টি ইনফ্লামেটরি রিঅ্যাকশন, তার জন্য হিলিং হয় না, যে কোনো হিল হতে অনেক ডিলে হয়। পেশেন্টের অস্টিওপোরোসিস এতটাই সিভিয়ার হতে পারে যে পেশেন্ট মে গো ইনটু ফ্র্যাকচার, খুব মাইনর ট্রমাতে পেশেন্টের ফ্র্যাকচার হতে পারে। যখন গ্লুকোকর্টিকয়েড একটি গ্লুকোনিওজেনিক হরমোন, সুতরাং হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। তাহলে এই হলো মোটামুটি আমাদের বেসিক, অনেক যে কোনো কম্বিনেশন নিয়ে আসতে পারে। ইম্পর্টেন্ট যে জিনিসটুকু আমাদের, যে একটা পেপটিক আলসার, হাজারো কারণ আছে, কুশিং সিনড্রোম হতে পারে, বাট পেপটিক আলসার দিয়ে কুশিং সিনড্রোম ডায়াগনোস করা ভার্চুয়ালি ইম্পসিবল। মানে আমরা যদি বলি পেপটিক আলসারের কজ কি কুশিং সিনড্রোম, পরীক্ষায় পাস হবে না। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ওয়েট গেইন, মায়োপ্যাথি, ব্রুইজিং এই সাথে থাকে, ইট ফেভারস কুশিং। তার মানে কনফার্ম না, কনফার্ম করা আসলে এন্ডোক্রাইন ইজ ভেরি ডিফিকাল্ট, কুশিং সিনড্রোম আরো ডিফিকাল্ট। মানে যে কোনো পিকচারের সাথে যদি আমরা এই তিনটা জিনিস পাই, ওয়েট গেইন, মায়োপ্যাথি, ব্রুইজিং, ইট ফেভারস কুশিং, মানে আমাদের সন্দেহটা খুব স্ট্রং হবে যে ইট কুড বি কুশিং, আমরা যেটা ইভ্যালুয়েট করব। এটা আমাদের অনেক মানে ক্লিনিক্যাল পিকচার যেটা দেখি, যে মুন ফেস, চাঁদ মুখ সবসময় ভালো না, হ্যাঁ, মানে চাঁদ মুখ হলেই এটা ভালো নাও হতে পারে। আমরা এখানে দেখছি বাফেলো টর্স, বা মানে একদম বাফেলোর মধ্যে একটা বিরাট হাম্প তৈরি হচ্ছে তার এখানে। আর ওভারঅল পিকচার তার স্ট্রায়া এখানে আমরা দেখতে পাচ্ছি, যে এখানে সব স্ট্রায়াগুলো লংজিটিউডিনাল, তবে দেখেন এখানে স্ট্রায়া ট্রান্সভার্স। আমরা এই ট্রান্সভার্স স্ট্রায়াগুলো ফেভারস কুশিং সিনড্রোম। এখানে দেখেন, এখান দিয়ে লোম তৈরি হয়েছে, এখান দিয়ে অনেক হার্সিটিজম, একনি। তাহলে দিস আর দ্য পিকচার দ্যাট bring in that helps us to think that it could be a Cushing syndrome. এখন আমাদের হতে পারে, স্যার এটা তো এত কমন জিনিস না, প্লাস আন্ডার গ্রাজুয়েট এত দরকার নাই, আমি এন্ডোক্রাইনোলজিস্ট হব না, আমি কেন এত কিছু করব? তো একটা জিনিস কি, এটা শুধু এন্ডোক্রাইনোলজিস্ট না, এটা অনেক ভাবে তার স্কিনে এত কিছু চেঞ্জ হয়। দেখলাম সে একজন ডার্মাটোলজিস্টের কাছে স্কিন প্রবলেম নিয়ে যেতে পারে, স্যার আমার একনি হচ্ছে, আমার স্কিনে ফেটে যাচ্ছে, কি করব? হাইপারটেনশন নিয়ে কার্ডিওলজিস্টের কাছে যেতে পারে, তার যে অস্টিওপোরোসিস, ব্যাক পেইনের জন্য রিউমাটোলজি, ফিজিক্যাল মেডিসিন বা অর্থোপেডিশিয়ানের কাছে যেতে পারে। মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি নিয়ে সে গাইনিকোলজিস্টের কাছে যেতে পারে, মায়োপ্যাথি নিয়ে নিউরোলজিস্টের কাছে যেতে পারে, সাইকোসিসের জন্য সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারে, তার ওজন বেড়ে যাচ্ছে, ওজন কন্ট্রোলের জন্য দেখা গেল একজন ডায়েটিশিয়ানের কাছে চলে গেছে। সুতরাং আমরা যাই হই না কেন, আমাদেরকে এটা বিভিন্ন ভাবে ফেস করতে হবে, মানে এসকেপ করার উপায় নেই, তাই আমাদের বেসিক নলেজটুকু অন্তত নিয়ে যেতে হবে। এখন আমরা যেটা বললাম যে অনেকগুলো কজ হতে পারে কুশিং সিনড্রোমের, তার মধ্যে কমনেস্ট হচ্ছে কুশিং ডিজিজ, যেটা আমরা আগেই বলেছি, দিস ইজ ডিউ টু পিটুইটারি অ্যাডিনোমা। অ্যাডিনোমা মানে পিটুইটারি গ্ল্যান্ড থেকে এসিটেজ তৈরি করবে, সেই এসিটেজ অ্যাড্রিনাল কর্টেক্স থেকে গ্লুকোকর্টিকয়েড তৈরি করবে, যার জন্য এক্সেস গ্লুকোকর্টিকয়েড অ্যাকশন হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিসটুকু, যে আমাদের পিটুইটারি অ্যাডিনোমা যেটা কুশিং সিনড্রোম করে, ইউজুয়ালি মাইক্রো অ্যাডিনোমা। মাইক্রো অ্যাডিনোমা মিন্স এটা 1 সেন্টিমিটার চেয়ে ছোট টিউমার। তো ছোট টিউমার হওয়ার এটা কি, যে যদি 1 সেন্টিমিটার চেয়ে বড় হতো তাহলে ব্রেনের মধ্যে মাস এফেক্ট হতো, তার জন্য লোকাল কিছু সিমটম হতো, যে প্রেশার সিমটম, হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স, এগুলো হতে পারতো। এগুলো হয় না তা না, খুব রেয়ার। মানে ইউজুয়ালি ইটস আ মাইক্রো অ্যাডিনোমা, তার মানে সিএনএস সিমটম ইউজুয়ালি থাকে না। এটা হলো আমাদের এটা একটু ইয়াঙ্গার এজের ডিজিজ, ইউজুয়ালি উইদিন 40 ইয়ার্স এটা হয়, এবং ফিমেল প্রিডমিনেন্ট। এখন একটোপিক অ্যাসিডিস সিনড্রোমে আমাদের একটা জিনিস জানতে হবে, যে একটোপিক অ্যাসিডিস আমরা বলছি কোথা থেকে, অন্য কিছু টিউমার থেকে তৈরি হয়, এবং টিউমারগুলো যেগুলোর নাম বললাম বেশিরভাগই অ্যাগ্রেসিভ এক্সেপ্ট কার্সিনয়েড। তো যেসব অ্যাগ্রেসিভ ক্যান্সার গুলোর জন্য টিউমার হয়, সেই অ্যাগ্রেসিভ ক্যান্সার ইটসেলফের জন্য পেশেন্টের এক্সট্রিম ওয়েট লস হয়। সুতরাং টিপিক্যাল কুশিং সিনড্রোমের পিকচার না পেয়ে উল্টা আমরা ওয়েট লস পেতে পারি। হ্যাঁ, যে জিনিসটুকু হয়, যে আমাদের পিটুইটারি মাইক্রোঅ্যাডিনোমা, একটু আগে আমরা বললাম পিটুইটারি অ্যাসিডেজ তৈরি করছে, সেটা অ্যাড্রিনাল কর্টেক্স থেকে গ্লুকোকর্টিকয়েড তৈরি করছে। যেহেতু পিটুইটারি ফাংশন আছে এবং এক্সেস গ্লুকোকর্টিকয়েড আছে, নরমাল যে ফিডব্যাক মেকানিজম কিছুটা হলেও পারসিস্ট করে, তার মানে এই কর্টিসল পিটুইটারিকে কিছুটা হলেও সাপ্রেস করবে, যার জন্য অ্যাসিডেজ বাড়লেও
সেটা ইউজুয়ালি ভেরি হাই হয় না। বাট একটোপিক অ্যাসিডিটি সিনড্রোম, টিউমার আসছে অন্য টিউমার থেকে যেখানে কোনো ফিডব্যাক কন্ট্রোল নেই, তার মানে অ্যাসিডিস মানে আনডিউলি বেশি বাড়তেই থাকে। তাহলে অ্যাসিডিস যদি আনডিউলি বেশি বাড়ে কি হবে? কর্টিসলটা আনডিউলি বেশি হবে। তার জন্য কি হবে? এই কর্টিসলের জন্য যে ইফেক্ট যেগুলো হয়, মানে গ্লুকোজ ইনটলারেন্স এটা বেশি হয়, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, হাইপোক্যালেমিয়া হয়, অ্যালকালোসিস হয়, ইভেন মায়োপ্যাথিটা খুব বেশি হয়। আরেকটা একটু আগে আমরা বললাম যে এসিটিএস স্কিনের মেলানোসাইটকে স্টিমুলেট করে, দিস ইজ হোয়াই দিস পেশেন্ট উইল বি পিগমেন্টেড। তার মানে একটোপিক অ্যাসিডিটিস সিনড্রোম ইউজুয়ালি অ্যাগ্রেসিভ ক্যান্সার দিয়ে হয় এবং এই জন্য সিমটমটা ইউজুয়ালি শর্ট হয়, 3 মাসের চেয়ে কম সময়, এবং খুব র্যাপিড প্রোগ্রেশন হয়, টিপিক্যাল কুশিং এর পিকচার না হয়ে উল্টা ওয়েট লস হতে পারে এবং এটা পিগমেন্টেড থাকে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, আরেকটা জিনিস বলা হয়নি আসলে, যে আমাদের যে গ্লুকোকর্টিকয়েড, আমাদের বোথ গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর এবং মিনারেলকর্টিকয়েড রিসেপ্টর দুটার উপরেই কাজ করে। কিন্তু আমাদের নরমাল যে কর্টিসল, এটা যখন মিনারেলকর্টিকয়েডের সাথে রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এটা খুব র্যাপিডলি ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়। এখানে 11 বিটা হাইড্রোক্সিস্টেরয়েড ডিহাইড্রোজেনেজ টাইপ 2 আছে, যাই হোক এটা আমাদের এত বেশি দরকার নেই। তো যখন আমরা কর্টিসল লেভেলটা আনডিউলি এক্সেস হয়ে যায়, তখন সে এই ব্রেকডাউনটাকে ওভারকাম করে ফেলে। তার মানে সে গ্লুকোকর্টিকয়েডের পাশাপাশি মিনারেলকর্টিকয়েডের মতোও কাজ করে, যার জন্য কি হচ্ছে, মিনারেলকর্টিকয়েডের কাছে সোডিয়াম রিটেইন করে, পটাশিয়াম এক্সক্রিট করে এবং হাইড্রোজেন এক্সক্রিট করে। তার মানে এই এক্সেস গ্লুকোকর্টিকয়েড যখন আনডিউলি এক্সেস হচ্ছে ইন একটোপিক অ্যাসিডিটিস, সে কি করবে? মিনারেলকর্টিকয়েডের মতো কাজ করবে, তার জন্য পটাশিয়াম লস হবে, অ্যাসিড লস হবে, তার জন্য হাইপোক্যালেমিক অ্যালকালোসিস। এই হাইপোক্যালেমিয়া মায়োপ্যাথিকে ফার্দার এক্সাজারেট করে, যার জন্য পেশেন্ট এক্সট্রিমলি উইক থাকে। সো যদি একটা কুশিং সিনড্রোমে আমরা খুব উইক পাই, ব্লাড সুগার বেশি পাই, অ্যালকালোসিস পাই, পেশেন্ট পিগমেন্টেড থাকে, ওয়েস্টেড থাকে, আমরা ধরে নিব ইট কুড বি ডিউ টু একটোপিক কুশিং সিনড্রোম। এখন এটা কুশিং সিনড্রোম ডায়াগনোসিস ইজ এ ভেরি ভেরি ডিফিকাল্ট থিং। আমরা নর্মাল যে ওবেসিটি বলি বা যাই বলি, এটা তে তো কুশিং এর মতো মনে হয়, আমরা ডায়াগনোসিস করা খুব ডিফিকাল্ট হয়। 2 নম্বর হচ্ছে হলো কুশিং, ট্রুলি কুশিং যেটা, এর সিক্রেশনটা হয় সাইক্লিক হতে পারে, যে মাঝে মধ্যে সিক্রেশন হয়, মাঝে মধ্যে হয় না। পেশেন্ট ফুলে মোটা হয়ে গেছে, স্ট্রায়া হয়ে গেছে, সব সিমটম আছে, কিন্তু আমি ধরতে পারছি না, বিকজ সিক্রেশন ইজ সাইক্লিক। আমি যখন টেস্ট করেছি তখন নেগেটিভ। এটা আমাদের জন্য প্রবলেম হয়ে যায়, বিকজ আমাদের পেশেন্টের বারবার টেস্ট করতে বললে পেশেন্টটা খুব রাগ করে, ও মাইন্ড করে। আর এন্ডোক্রাইন ডিজিজ ডায়াগনোসিস আরো ডিফিকাল্ট হলো, যে বেশি হলেই যে সেটা বেশি তা না, যে বেশিকে সাপ্রেস করা যায় না সেটা হলো ট্রুলি বেশি, আবার কম হলে যে সেটা কম তা না, যে কমকে স্টিমুলেট করা যায় না সেটা হলো কম। তার মানে আমরা যে কর্টিসল এক্সেস যদিও পেয়েও যাই, আমরা বলতে পারবো না যেটা কুশিং। কর্টিসল বেশি পেলে সেটাকে যদি আমরা সাপ্রেস করতে না পারি তাহলে কুশিং। তো এটা একটা জিনিস যে আমরা বেশি পাচ্ছি, সাপ্রেস করতে পারছি না, এখানে বেশিই পাচ্ছি না, আসলে কুশিং, কিন্তু আমরা বেশি পাচ্ছি না, কারণটাকে সাইক্লিক কুশিং। আমাদের আন্ডার গ্রাজুয়েটে এটুকু আসলে এত বেশি ইম্পর্টেন্ট না, এর চেয়ে বেশি দরকার নেই। সাইক্লিক কুশিং কি করব, কেমন করব, আমরা এখানে দিই। এখন কুশিং সিনড্রোমে আমরা কি কি ইনভেস্টিগেট করব? আমাদের সিমটম জানলাম, কেন হয় সেটা জানলাম, আমরা কিভাবে ইনভেস্টিগেট করব, কিভাবে ডায়াগনোসিস কনফার্ম করব এবং কিভাবে চিকিৎসা করব। তো ট্রিটমেন্টের প্রথম জিনিস আমরা প্রথমে বললাম যে সিমটম আছে কিন্তু গ্লুকোকর্টিকয়েড পাচ্ছি না, অথবা গ্লুকোকর্টিকয়েড এক্সেস পাচ্ছি, আসলে এটা সত্যিকার এক্সেস না। সুতরাং আমাদের ফার্স্ট অফ অল কনফার্ম করতে হবে যে তার ট্রুলি গ্লুকোকর্টিকয়েড এক্সেস আছে কিনা। দিস ইজ ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন। সেকেন্ড, যদি আমরা কনফার্ম হই যে এটা তার গ্লুকোকর্টিকয়েড এক্সেস আছে, মানে কুশিং আছে, তখন আমরা সেকেন্ড লাইনে যাব যে কেন বেশি আছে, আইডেন্টিফাইং দ্য কজ। এন্ড ফাইনালি আমাদের কোমরবিডিটি, আমরা এই যে একটু আগে ডিজিজে বললাম যে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, তার সুগার বাড়ে, সো তার বোন লস হয়। সুতরাং এইসব কোমরবিডিটি অ্যাসেস করার জন্য আমাদের ফাইনাল ট্রিটমেন্টকে সেট করার জন্য আমাদের কোমরবিডিটির জন্য কিছু ইনভেস্টিগেশন করতে হবে। এখন কুশিং সিনড্রোম ডায়াগনোসিস করার জন্য, কনফার্ম করার জন্য, আমরা একটা সাসপেক্ট কুশিং সিনড্রোমের জন্য স্ক্রিনিং টেস্ট করব, যেটা আমাদেরকে কনফার্ম করবে যে ইয়েস হি হ্যাজ কুশিং অর নট। তো স্ক্রিনিং টেস্ট বেসিক্যালি 3টা বা 4টা স্ক্রিনিং টেস্ট। আমরা 24 আওয়ার ইউরিনারি কর্টিসল করতে পারি, ওভারনাইট ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করতে পারি, আর লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করতে পারি। লেট নাইট, অ্যাকচুয়ালি মিডনাইট করা হয়, at 11 PM সরি, স্যালাইভারি কর্টিসল করতে পারি। যদি এটা বেশি থাকে, যে কোনো একটা অ্যাবনর্মাল থাকে, শুধু একটা অ্যাবনর্মাল থাকলেও আমরা ডায়াগনোসিস করতে পারবো না। যদি মোর দ্যান ওয়ান টেস্ট অ্যাবনর্মাল থাকে তাহলে আমরা ধরে নিব এটা কুশিং।
আর 24 অর্ডিনারি ফ্রি কর্টিসল এটাও অনেকগুলো কারণে। এই জন্য এই টেস্টটাকে পজিটিভ বলতে হলে এই টেস্ট ইটসেলফ 2 বার পজিটিভ হইতে হবে। মানে 24 অর্ডিনারি কর্টিসল যদি 1 মাসের ব্যবধানে 2 বার পজিটিভ হয় তাহলে ইউরিনারি কর্টিসল পজিটিভ। আর ওভারনাইট এক্সামিনেশন সাফিসিয়েন্ট টেস্ট বা লেট নাইট স্যালাইভারি কর্টিসল এগুলো একবার পজিটিভ হলেই পজিটিভ। মানে যদি একাধিক টেস্ট আমাদের পজিটিভ হয়, মানে একটা পজিটিভ পেলে আমরা আরেকটা পজিটিভ আছে কিনা টেস্ট করব। একসময় আমরা ডায়াগনাল ভেরিয়েশন সেরাম দিয়ে করতাম যে মর্নিং আর ইভিনিং কর্টিসল, সেটা এখন আসলে অবসোলেট, এখন এটা করা হচ্ছে না। আচ্ছা, এখন এই দুটো আমরা বললাম যে দুইটা যদি অ্যাবনর্মাল পাই তাহলে আমরা এটাকে বলবো যে এটা কুশিং। যদি দুটাই নরমাল পেয়ে যাই, মানে একটা অ্যাবনর্মাল পেলাম আর একটা নরমাল পেলাম, ডিসক্রিপেন্ট রেজাল্ট, সেটার জন্য কি করবো একটু পরে আসছি। যদি দুটাই নরমাল হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটা কুশিং ইজ ভেরি আনলাইকলি। তবে ভবিষ্যতে যদি তার সিমটম সাজেস্ট করে, কারণ আমরা আগেই বললাম যে সাইক্লিক কুশিং হতে পারে, আমরা এই পুরো টেস্টটা রিইভ্যালুয়েট করবো, রিঅ্যাসেস করবো আবার। আর যদি ডিসক্রিপেন্ট হয়, মানে একটা পজিটিভ আসছে আর একটা নাই, বা একটু বর্ডার লাইন পজিটিভ, সেক্ষেত্রে আমরা কি করবো? আমরা আগেই বলেছি কিছু কন্ডিশন আছে সিউডো কুশিং, সেটা থেকে ডিফারেন্সিয়েট করতে হবে। এটা আমাদের আন্ডার গ্রাজুয়েটে এত বেশি ইম্পর্টেন্ট না, আমরা ওদিকে যাচ্ছি না। বেসিক কয়েকটা জিনিস আমরা মনে রাখবো, যে যদি অ্যালকোহল থাকে, অ্যালকোহল অ্যাবস্টিনেন্সের পরে আমরা রিটেস্ট করবো। যদি সিম্পল ওবেসিটি কনসিডার করি, আসলে আমাদের এই মুহূর্তে কিছু করার নেই, আমরা সাপ্রেশন ফলোড বাই স্টিমুলেশন করতে পারি। আমাদের এর চেয়ে বেশি এখন প্রয়োজন নেই, জাস্ট এতটুকুই যে যদি আমাদের একাধিক টেস্ট পজিটিভ হয় তার মানে খুশি, যদি একাধিক পজিটিভ না হয় এটা ডিসক্রিমিনেট, আমরা পরবর্তীতে আবার রিচেক করব। নরমাল হলে ইউজুয়ালি কস্টিং ইজ এক্সক্লুডেড, তবে যেহেতু সাইক্লিক আমাদের মাথায় থাকবে, সুতরাং এদেরকে আমরা পরবর্তীতে তার ডিগ্রি অফ সাসপিশন অনুযায়ী আমরা এটাকে রিটেস্টিং করব। এখন ওই যে আমরা বললাম যে ওভারনাইট ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট কি করা হয়, রাত 11টার সময় ইউজুয়ালি 1 মিলিগ্রাম ডেক্সামেথাসোন খাইয়ে দেওয়া হয়, সকালবেলায় মর্নিং কর্টিসল মেজার করা হয়। যদি মর্নিং কর্টিসল 50 ন্যানোমোলার চেয়ে কম হয়, তার মানে এটা সাপ্রেসড হয়ে গেছে, দ্যাট এক্সক্লুড কুশিং। এখানে একটা জিনিস, আমরা কেন ডেক্সামেথাসোন ইউজ করলাম, কর্টিসল করলাম না? কারণ আমাদের তো কর্টিসল আছে, ন্যাচারাল আছে, বা ইভেন প্রেডনিসোলন আছে, খুব কমনলি ইউজ হয়। আমরা কেন ওরারেক্সিন ইউজ করলাম, এটা খুব সরি ডেক্সামেথাসোন ইউজ করলাম, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো প্রেডনিসোলন বা হাইড্রোকর্টিসন, যেটা আমার কর্টিসল মেজারমেন্টে ইন্টারফেয়ার করবে। কর্টিসল দিলে তো সেটা ডাইরেক্টলি মেজার করবে যে আসলে আমি যেটা দিয়েছি সেটা মেজারমেন্টে আসবে। প্রেডনিসোলন দিলে সেটা কর্টিসল হিসাবে মেজার হবে, যে আসলে সাপ্রেস হয়েছে কিনা আমরা ঠিক ইনফরমেশন পাবো না। বাট ডেক্সামেথাসোন উইল নট interfere with cortisol assessment. This is why dexamethasone is used for dexamethasone suppression test. আরেকটা জিনিস হলো যে লো ডোজ সাপ্রেশন টেস্ট, এটা আসলে এটার জন্য মানে ওভারনাইট ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট সহজ হওয়ার জন্য লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট কম করা হয়, যেটা হলো ঠিক একই রকম 0.5 মিলিগ্রাম 6 আওয়ারলি দেওয়া হয় ফর 48 আওয়ার, যেটা 48 আওয়ার দেওয়ার পরে যদি কর্টিসল 50 ন্যানোমোলার চেয়ে কম হয়, তার মানে it excludes Cushing syndrome. এখন আমাদের কুশিং সিনড্রোম ডায়াগনোসিস হয়ে গেল, কনফার্ম হলো যে পেশেন্ট হ্যাজ কুশিং সিনড্রোম। এখন আমরা কারণটা কি, এটা অ্যাড্রিনাল কজ নাকি পিটুইটারি কজ নাকি অন্য কজ, আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। প্রথমে আমরা এসিটিএস মাপলে যদি এসিটিএস সাপ্রেসড পাই, মানে ভার্চুয়ালি আনডিটেক্টেড, তার মানে কর্টিসল তৈরি হয়েছে যেটা পিটুইটারিকে সাপ্রেস করেছে, বা কর্টিসল বাইরে থেকে দিয়েছে যেটা পিটুইটারিকে সাপ্রেস করেছে, তার মানে কজ ইজ আইদার ইন দ্য অ্যাড্রিনাল অথবা অ্যাড্রোজেনিক। সেক্ষেত্রে আমরা যেটা করব, যে অ্যাড্রিনাল লিশন আছে কিনা তার জন্য আমরা অ্যাড্রিনাল ইমেজিং করব। ইমেজিং করলে আমরা অ্যাড্রিনাল এডেমা পেয়ে যাব। আর যদি অ্যাড্রিনাল ইমেজিং আমরা নেগেটিভ পাই, সেক্ষেত্রে এটা আইদার এক্সোজেনাস কর্টিসল অথবা ওখানকার ম্যাক্রোনিউরোলার হাইপারপ্লেসিয়া হতে পারে, যেটাতে ইমেজিং এ কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায় না। এবার আসি যদি কর্টিসল এসিটিএস এক্সেস থাকে, এসিটিএস বেশি, তার মানে এসিটিএস ডিপেন্ডেন্ট, আইদার পিটুইটারি থেকে অথবা একটোপিক সাইট থেকে। তাহলে পিটুইটারি দেখার জন্য আমরা পিটুইটারি এমআরআই করব। এমআরআই যদি অ্যাডিনোমা পেয়ে যাই, ইট কুড বি ডিউ টু পিটুইটারি অ্যাডিনোমা, এটা কনফার্ম না কিন্তু, কারণ অ্যাডিনোমা আমাদের নন ফাংশনিং অ্যাডিনোমাও হতে পারে। হ্যাঁ, তার মানে অ্যাডিনোমা আছে বলে যেটা হবে তা না। তখন আমরা সেকেন্ড টেস্ট করব, সিআরএইচ টেস্ট, যেটা আমরা আইভি সিআরএইচ ইনজেকশন করার পরে যদি কর্টিসল 20% রাইজ করে অথবা এসিটিএস 50% রাইজ করে, তার মানে এরপরে আমরা হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করব। এটা কি আমি একটু পরে বলছি।
যদি all are positive, মানে pituitary adenoma more than 6 millimeter, CRA is positive, high density examination positive, then it confirms Cushing disease, মানে it is due to pituitary adenoma. আসলে আমাদের ক্ষেত্রে এই সিআরএস টেস্ট, আসলে সিআরএস এরকম পাওয়া যায় না, আমরা এত বেশি করি না বা করা হয় না। আমরা মূলত অ্যাডিনোমার পরে আমরা হাই ডোজ এক্সামিনেশন সাপ্রেশন টেস্ট করি। যদি এটা পজিটিভ আমরা কুচিং ধরে নিই, আদারওয়াইজ আইডিয়ালি উচিত বাইল্যাটারাল ইনফেরিয়র পেট্রোজাল সাইনাস স্যাম্পলিং। এটা ঢাকা মেডিকেলে আমাদের কয়েকটা করেছি, 4-5টা কেসকে করেছি, করে আমরা একটা ডায়াগনোসিস করতে পেরেছি। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে আমরা করতে পারছি, বাংলাদেশে হচ্ছে। সুতরাং আমরা ভবিষ্যতে পেশেন্টদেরকে আরো সাপোর্ট দিতে পারবো। এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ টু ইউ অল। তো যেটা হবে, যদি আমরা ইনফেরিয়র পেট্রোজাল সাইনাস স্যাম্পলিং করি, সেক্ষেত্রে সেন্টার পেরিফেরাল, মানে পেরিফেরাল ব্লাডে অ্যাসিটিস চেয়ে পেট্রোজাল সাইনাসের দ্বিগুণের বেশি থাকবে, তার মানে হলো পিটুইটারি ডিপেন্ডেন্ট। অথবা আমরা সিআরএস যদি দেই, তাহলে পেরিফেরাল ব্লাডে যা পাবো তার 3 গুণের বেশি থাকবে সেন্ট্রাল ব্লাডে। অনেক টেস্ট করতে হয়, আসলে এত টেস্ট করতে করতে আমাদের পেশেন্ট এক্সস্টেড থাকে, ওরা আসলে করতে চায় না। এটাই হলো আমাদের সবচেয়ে বড় ড্রব্যাক। তারপরে যদি আমরা পিটুইটারিতে না হয় কেস, যে এত কিছু নাই, এমআরআই adenoma নাই, CRS test negative, examination suppression test is not suppressed, inferior petrosal sinus sampling shows it's not pituitary dependent, তার মানে হলো এটা এক্টোপিক। সেক্ষেত্রে আমরা এক্টোপিক সোর্স খুঁজবো। আমরা আগেই বলেছি যে লাং ক্যান্সারে হয়, এটা প্যানক্রিয়াটিক ক্যান্সারে হয়, সুতরাং আমরা সিটি আর এমআরআই অফ দ্য অ্যাবডোমেন থোরাক্স এবং কোনো ক্ষেত্রে সিনটোগ্রাফি করতে পারি, করে আমরা এটাকে ডায়াগনোসিস করব। হাই ডোজ এক্সামিনেশন সাপ্রেশন টেস্ট সম্পর্কে আমরা একটু আগে বলেছিলাম যে লো ডোজ এক্সামিনেশন হলো 0.5 মিলিগ্রাম 6 আওয়ারলি দেওয়া হয়, এখানে হলো 2 মিলিগ্রাম 6 আওয়ারলি দেওয়া হয়। হ্যাঁ, পার্থক্য হলো শুধু এখানে। আর এখানে যে জিনিসটুকু, যে ইনিশিয়াল বেজাল যে রেট ছিল 48 আওয়ার দেওয়ার পরে, যদি 2 দিন পরে যদি 50% চেয়ে বেশি সাপ্রেস হয়ে যায় কর্টিসল, দ্যাট ইন্ডিকেটস দ্যাট ইট ইজ পিটুইটারি ডিপেন্ডেন্ট, মানে হলো কুশিং ডিজিজ। ওকে, আর যদি সাপ্রেস না হয়, তার মানে এটা এক্টোপিক অ্যাসিডিয়াস সিনড্রোম। সিআরএস টেস্ট একটু আগে আমি বলেই ফেলেছি যে ইনজেকশন দেওয়ার পরে ইউজুয়ালি কর্টিসল 1.5 গুণের বেশি বাড়ে, এবং মানে অ্যাসিডিয়াস 1.5 গুণের বেশি বাড়ে, এবং কর্টিসল মানে 20%, 1.2 টাইমস এর বেশি বাড়ে। তার মানে হলো এটা পিটুইটারি ডিপেন্ডেন্ট ডিজিজ। এখন আমাদের কোমরবিডিটি থাকতে পারে, এটা দেখার জন্য আমরা গ্লুকোজ টলারেন্স টেস্ট করব, বিকজ পেশেন্ট হ্যাভ হাইপারগ্লাইসেমিয়া, ইলেক্ট্রোলাইট করব। ডেক্সা স্ক্যান হলো, বা এটাকে আমরা বিএমডি বলি কমনলি, বোন মিনারেল ডেনসিটি, যেটাকে বোন কতটুকু ইরোশন হয়েছে আমরা সেটা দেখতে পাই অস্টিওপোরোসিস ডিটেকশনের জন্য। কুশিং সিনড্রোম ক্যান কজ হাইপারক্যালসিমিয়া, আমরা সেরাম ক্যালসিয়াম করব, আমরা সিবিসি করব, এবং কোথায় ইনফেকশন সেই অনুযায়ী আমরা বাকি ফার্দার ইনভেস্টিগেশন করব তার প্রেজেন্টেশনের উপরে। এবার সে ট্রিটমেন্ট আমাদের আন্ডার গ্রাজুয়েটের জন্য খুব সামারি বেসিক জিনিস, যে আমাদের আর্ট্রোজেনিক কজ হয়, আমরা গ্র্যাজুয়াল উইথড্র করব। সাডেন উইথড্র করা যাবে না, ক্যাটাস্ট্রফিক অ্যাড্রেনাল ক্রাইসিস হয়ে পেশেন্ট মারা যাবে। খুব স্লোলি ওভার সেভারাল উইকস টু মান্থস, ইভেন কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা পসিবল নাও হতে পারে। আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হলো ট্রান্সফেনরাল সার্জারি, যেটা আমরা 90% কিউর রেট, যে আমরা জাস্ট নাক দিয়ে অপারেশন করা হয়, যে অ্যাডিনোমা কিউর করা যায়। যদি এটা করার যায়, এর সাথে উইদাউট পিটুইটারি রেডিয়েশন করা হয়, যাতে ফার্দার কিউরের জন্য কোনো কোনো ক্ষেত্রে প্রাইমারিলি রেডিয়েশন ইউজ করা যেতে পারে। তবে যদি এটা সাকসেসফুল না হয়, অথবা যদি টেস্ট পার্টিজ অ্যাভেলেবেল না থাকে, করা যাচ্ছে না অন্য কোনো কারণে, সেক্ষেত্রে আমরা বাইল্যাটারাল অ্যাড্রেনালেক্টমি করতে পারি, অথবা মেডিকেল থেরাপি দিতে পারি। যদি অপারেশনের পরেও রিকার করে, আমরা মেডিকেল থেরাপি দিতে পারি। অ্যাড্রেনালেক্টমি করলে তার কর্টিসল লেভেল কমে যাবে, কিন্তু পিটুইটারি টিউমারের কিছু হবে না, টিউমার বাড়তেই থাকবে আনঅপোজ, বিকজ তার যে রিভার্স যে সাপ্রেশন ছিল, সেই সাপ্রেশনটা উইথড্র হয়ে গেল। অ্যাড্রেনাল ডিজিজ যদি হয়ে থাকে, ইউজুয়ালি অ্যাডিনোমা অর কার্সিনোমা, আমরা ল্যাপারোস্কোপিক্যালি সেই অ্যাড্রেনালকে ফেলে দিতে পারি। যদি এক্টোপিক হয়, এক্টোপিক ট্রিটমেন্ট ইজ কোয়াইট ডিফিকাল্ট, বিকজ তার এক্টোপিক খুব অ্যাগ্রেসিভ ডিজিজের জন্য হয়। আমরা যদি প্রাইমারি ডিজিজটাকে রিমুভ করতে পারি, আমরা সেটা করব। যদি করতে না পারি, আমরা অ্যাড্রেনালেক্টমি করব এবং মেডিকেল থেরাপি দিব। মেডিকেল থেরাপিটা কি এবং কেন দিব? একটা হলো প্রি অপারেটিভ প্রিপারেশনের জন্য, অপারেশনের আগে পেশেন্টকে রেডি করার জন্য আমরা মেডিকেল ট্রিটমেন্ট দেব। অথবা আমরা রেডিওথেরাপি যদি দিয়ে থাকি, কাউকে প্রাইমারিলি রেডিওথেরাপি দিই, এটা অ্যাকশন হতে রেডিয়েশন ড্যামেজ করছে, ওই টিউমার আস্তে আস্তে রিডিউস করতে এটা 6 মাস থেকে 1 বছর সময় পর্যন্ত লাগতে পারে। যে আমরা রেডিওথেরাপি দিয়ে দিলাম, এটা কাজ করবে 1 বছর পরে,
আমরা এই সময়টুকু মেডিকেল থেরাপি বেস করতে পারি। আর যদি সার্জারি বা রেডিওথেরাপি দেয়া না যায় তাদেরকে আমরা মেডিকেল থেরাপি দিতে পারি। কি দিব? যেসব ড্রাগ স্টেরয়েড সিনথেসিস বন্ধ করে, যেমন মিটাইরাপন, কিটাকোনাজল, অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, অ্যামাইনোগ্লুটাথামাইড, ভাইটোমিটেড, দিস আর দ্য ড্রাগ দ্যাট ক্যান বি ইউজড টু ডিক্রিজ সিনথেসিস ফ্রম দ্য অ্যাড্রিনাল কর্টেক্স। অথবা সেন্ট্রালি অ্যাক্টিং সেরোটোনিন অ্যাগনিস্ট আমরা সিপ্রোহেপটাডিন ইউজ করতে পারি। এটা আসলে মার্কেট এটা এসিটেজ রিলিজকে ব্লক করে। সিপ্রোহেপটাডিন বেসিক্যালি একটা অ্যান্টিহিস্টামিন, এটা মার্কেট আউট হয়ে গেছে কিছু বিষয়ের জন্য। এখন আমরা একটু আগেই বললাম যে একটা একটোপিক এসিটিস বা অ্যাড্রিনাল কর্টে পিটুইটারি টিউমার, যেটাকে আমরা অ্যাড্রিনালেক্টমি করে ট্রিটমেন্ট করেছি, তাহলে কি হবে? টিউমারটা আস্তে আস্তে বাড়তেই থাকবে, কারণ টিউমারের যে নেগেটিভ সাপ্রেস ফিডব্যাক ইনহিবিশন ছিল সেটা আর থাকছে না। তখন কি হবে? এই এক্সেস এসিটিস এর জন্য পেশেন্ট দিন দিন কালো হইতে থাকবে, পিগমেন্টেড হইতে থাকবে, এবং টিউমারটা বড় হয়ে, আমরা বলছিলাম মাইক্রোঅ্যাডিনোমা হয়, এটা ম্যাক্রোঅ্যাডিনোমার মতো ফিচার লোকাল সিম্পটম গুলো তৈরি করবে। এটা ইউজুয়ালি 2 বছরের মধ্যে হয়, এবং ইউজুয়ালি অ্যারাউন্ড 50%, 10 বছরে 50% এর চান্স আছে নেলসন সিনড্রোম হওয়ার। এই জন্য আমরা এসিটিএস এবং এমআরআই বছরে বছরে আমরা চেক করব, 6 মাস পরে শুরু করে 6 বছর পর্যন্ত অ্যাটলিস্ট ফলো আপ করব। সো দিস ইজ অল on Cushing syndrome. Thank you very much for your patient hearing, and যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে এখানে মানে গ্রুপে দিলে আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব, অথবা যে বললো যে যদি পরবর্তী ইন্টারেক্টিভ কোনো সেশন হয় আমরা সেখানে জয়েন করব, অ্যানসার দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ থ্যাংকস।